দর্শক আমন্ত্রণ ক্লেমন্ট বিয়ন্ড দ্য গ্যালারিতে, সাথে আছি আমি সাইফুল মজুমদার। বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শুরু হয়েছে নকআউট 32 লড়াই, যেখানে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ শুরু করেছে সহ আয়োজক কানাডা। এবং রাতে আলাদা ম্যাচে নামছে ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস সহ আর কয়েকটি দল। এসব নিয়ে আলোচনা করব, যেখানে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। স্বাগত। ধন্যবাদ। দর্শক, এছাড়াও বিশ্বকাপ নিয়ে আপনারা মতামত জানাতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে কল দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। বিপ্লব ভাই, দুর্দান্ত একটা বিশ্বকাপ বলা চলছে, যে 48 দলের বিশ্বকাপ, সেখানে গ্রুপ পর্ব শেষ হলো, 17 দিনে 70টা ম্যাচ হয়েছে। সাউথ আফ্রিকার দলগুলো ভালো করেছে, কিছু দল যদি আমরা বলি যে আফ্রিকার মহাদেশে যে দল কেপ ভার্দে ভালো করেছে, কুরাসাও অবাক করেছে। সব মিলিয়ে আসলে বিশ্বকাপের এই যে ম্যাচগুলো দেখেছেন, গ্রুপ পর্বের যে ম্যাচগুলো, আপনার মূল্যায়নটা কি? আমার কাছে মনে হয় যে শতাব্দীর সেরা একটা বিশ্বকাপ হতে যাচ্ছে, এবং প্রত্যেকটা দল, যে 48টা দল এসেছে, তাদের সর্বোচ্চ লেভেলে বেস্ট পসিবল পারফরমেন্স করে যাচ্ছে। এবং যদি দেখি যে এই প্রথম ম্যাচ থেকে আমরা দেখি এই বিশ্বকাপের ইতিহাস গড়ার একটা বিশ্বকাপ শুরু হয়েছে। বিশেষ করে ফার্স্ট ম্যাচটাই কিন্তু রেড কার্ডের ছড়াছড়ি ছিল, 3টা রেড কার্ড দেখেছে। সো এরপরও আমরা সবচেয়ে ভালো লাগছে যে মেসি এখন বেস্ট স্কোরার ওয়ার্ল্ড কাপ ইতিহাসে। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপে যদি আপনি ইতিহাস তৈরির একটা বিশ্বকাপ আমার কাছে মনে হচ্ছে, বিশেষ করে গোলরক্ষকদের মহাকাব্যিক বিশ্বকাপ। সো অসাধারণ একটা বিশ্বকাপ আমরা দেখছি। আপনি বলেই ফেলছেন যে আসলে লিওনেল মেসি, মানে যাকে আসলে তার ম্যাজিক চলছেই, মানে কোনোভাবে মানে মেসির জাদু চলছে। পাশাপাশি আমরা কি আসলে আরেক যেই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, তাকে আসলে তারই ছায়া দেখছি আমরা। এটা কি দর্শক হিসাবে, একজন ফুটবল ফ্যান হিসেবে, আপনি একজন ফুটবল হিসেবে, এটাকে আপনাকে আসলে পোড়াচ্ছে কিনা? দেখুন, 2 যুগ ধরে যদি আমরা দেখি যে মেসি এবং রোনালদো দ্বৈরথ, হ্যাঁ, সো দুজনে কিন্তু ক্লাব ফুটবলে কিন্তু সবার মন জয় করে নিয়েছে। বিশ্বকাপে হয়তো আমরা এই বিশ্বকাপটা যদি বলি যে রোনালদোর কাছ থেকে সেই পারফরমেন্স আমরা পাচ্ছি না। যে দেখুন, আর্জেন্টিনা দলে মেসি খেলে যখন, তাকে সবাই সাপোর্ট করে, একটা টিম হিসাবে আর্জেন্টিনা ফুটবল টিমটা খেলে মাঠে এবং অসাধারণ পারফরমেন্স করে। ফুটবল হলো টিম গেম। সো আমার কাছে মনে হয়েছে পর্তুগাল টিমটা, এটা অনেকটাই টিমটার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে, যেটা রোনালদোকে আমি জানি না যে অ্যাকসেপ্ট করছে কিনা দলের যে এখন যারা ট্যালেন্ট প্লেয়াররা আছে, এখনের যে ওদের যে প্লেয়ার স্কোয়াডটা আছে। সো আমার এখানে একটু দূরত্ব মনে হয়। খেলায় যখন খেলা শুরু হয় তখনই বোঝা যায় যে রোনালদো সামটাইম আপনি কিছু কিছু সিচুয়েশানে সে পজিশনে থাকে, কিন্তু তাকে বল পাস দেওয়া হচ্ছে না। সো এই জিনিসগুলো আমার কাছে খারাপ মনে হচ্ছে। এবং তাছাড়া রোনালদো এখনও যে ইম্পর্টেন্ট রোল প্লে করার মতো ক্ষমতা রাখে, সেটা কিন্তু আমরা 2 গোল দেখেছি অলরেডি সেকেন্ড ম্যাচে। সেটা আসলে আমরা মানে পরের ম্যাচগুলোতে দেখবো আসলে রোনালদো তার বেস্ট পারফরমেন্সটা কতটা দেয়। এবং আপনি বলছিলেন যে এবারের বিশ্বকাপটা গোল, মানে ফুটবল তো গোলেরই খেলা, এবং এখন পর্যন্ত 215টা গোল হয়েছে। প্রথম 33 ম্যাচে আসলে আগের যে রেকর্ড 100টা ম্যাচে 100 গোল ছাড়িয়ে গেছে। গোলের খেলা এবং গোল উৎসব হচ্ছে, এটা কেমন লাগছে? দেখুন, খুবই ভালো লাগছে। আর গোলগুলো আপনি যদি দেখেন, এখানে গোল বেশি হচ্ছে। হয়তো অনেকে ভাববে যে গোলরক্ষকরা কী করছে, কিন্তু এই বিশ্বকাপে কিন্তু গোলরক্ষকদের কিন্তু কীর্তি যদি দেখেন অসাধারণ। হ্যাঁ, সো অনেক গোলরক্ষকরা তাদের বেশ পসিবল ম্যাচ খেলছে, তারপরেও গোল হচ্ছে। খুবই হাই প্রেসিং ফুটবল খেলছে যারা অপোনেন্ট মানে একটা খেলছে, তারা কিন্তু অনেক ভালো ফুটবল খেলেই বলগুলো সুযোগ পাচ্ছে, গোলগুলো করছে। এবং বেশ কয়েকটা দল দেখেন 5 গোলেও জিতেছে, এমনও হয়েছে 7 গোলে জিতেছে এই জার্মানির মতো দল। সো আমার মনে হয় যে স্কোরিং অ্যাবিলিটি এবং এখন যে এই বিশ্বকাপটা আমরা দেখছি, সবাই কিন্তু হাই প্রেসিং ফুটবলটাকে খেলতে পছন্দ করে। নেগেটিভ ফুটবল যেটা বলি, যে আমরা খুব কম দেখেছি চোখে। একটা গানার ম্যাচটা দেখেছি আপনার ইংল্যান্ডের সাথে, যে ম্যাচটা হয়েছে একদম লো ডিফেন্সিভ করা। সো এর বাইরে কিন্তু সবাই চেষ্টা করছে যে হাই প্রেসিং ফুটবলটাই খেলতে, যার জন্য গোলগুলো হচ্ছে বেশি। বিপ্লব, আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনি নাম এবং পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি হাফেজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে বলছি। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে এই যে সুপার কম্পিউটার যে ভবিষ্যৎবাণী করছে এবং কিছু আধ্যাত্মিক মানুষ যে ভবিষ্যৎবাণী করছে, এটা কি প্লেয়ারদের কিংবা একটা দলের মনস্তাত্ত্বিক বিষয়টা নষ্ট করে দিচ্ছে না? এই বিষয়টা একটু বলবেন। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, আপনাদের অনেক আমেরিকাতে অবস্থান করছে, তাদের সুস্থ কামনা করছি।
তো সবার জন্য দোয়া করছি। চ্যানেল 24-কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম। বিপ্লব ভাই, যে বিষয়টা আসলে এটা আমরা পরে আলোচনা করব, কিছু তান্ত্রিক মানে যেটা ইংল্যান্ড ম্যাচ নিয়ে করেছিলেন, এখন আর্জেন্টিনা ম্যাচ নিয়েও আসলে প্রেশন করছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা আসলে কালকে রাতে যে প্রথম ম্যাচটা নকআউট 32 যে প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং হচ্ছে কানাডা, ম্যাচটা কেমন দেখেছেন? আসলে ম্যাচটা 90 মিনিট পর্যন্ত দুর্দান্ত ছিল, যদিও বল দখলটা ছিল আসলে সাউথ আফ্রিকার কন্ট্রোল শুরুর দিকে, কিন্তু পরে আসলে সেটা প্রেসিং ফুটবল খেলে কানাডা গোলটা করে একদম শেষের দিকে গিয়ে স্টাকিও। দেখুন আমার কাছে যেটা মনে হচ্ছে এই ম্যাচটা খুবই ভালো একটা ফুটবল হয়েছে এবং 32 লড়াই থেকে 16-এ আসা। সো আমার মনে হয় কানাডা কিন্তু হোস্ট হিসাবে হয়তো প্রথমে শুরুতে একটু চাপে ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে তারা তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। এই ম্যাচটা টোটালি যদি দেখেন, এই ম্যাচে যদি আমরা কানাডাকে 2 থেকে 3 গোলেও জিততো অবাক হওয়ার কিছু ছিল না, কিন্তু এক্সট্রা টাইমে যে গোল হয়েছে। সো আমার মনে হয় এখানে ক্রেডিট যদি আমরা দিতে হয়, অবভিয়াসলি আপনার সাউথ আফ্রিকার ডিফেন্স লাইন থেকে গোলকিপার সবাই কিন্তু তাদের বেস্ট পসিবল। না, গোলকিপার আমরা যদি উইলিয়ামসন কিন্তু 5টা সেভ করেছে, যেগুলো আসলে মানে নেট সহজেই হয়, এবং ডিফেন্ডাররা আপনি দেখেন কিন্তু একদম গোল লাইন থেকে বল বাঁচিয়েছে। সো আমার মনে হয় যে আমি ব্যাড লাগেই বলবো যে কানাডা ম্যাচে যদি আপনার 3-4 গোল করে ফেলতো তার কোনো ইয়ে ছিল না, গোল করার মতো ক্ষমতা। তারপরে আমি বলবো স্টেফেনের কথা বলবো, যিনি গোল করেছেন, তার যদি আপনার পুরো ম্যাচে কি রোল প্লে করেছে। সো আমার মনে হয় যে সে ম্যাচে যতগুলো ধরেন আপনার ক্রিয়েট হয়েছে চান্স, তার মধ্যে 65% কিন্তু তার পাস থেকে গেছে। এবং একজন মানে সেন্ট্রাল মিডফিল্ডারের যে রোলটা, সেই রোলটা প্লে করেছে। প্রায় 49% সে ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ছিল, তার মধ্যে এরিয়াল বল জিতেছে মিনিমাম 26%। সো একটা খেলোয়াড় যখন পুরো খেলায় তার মাঝমাঠটাকে সে তার দায়িত্ব নিয়ে সে এত কিছু করে, তো অবশ্যই এই টিমটার সব অ্যাটাকগুলোই কিন্তু স্টেফেন স্টেকোয়ারের কাছ থেকে। সো লাস্ট মুহূর্তে গিয়ে সে একটা অসাধারণ গোল করেছে। সো আমার মনে হয় যে হোস্ট টিম হিসাবে খুবই ভালো ফুটবল উপহার দিয়েছে কানাডা। এবং কানাডার সাপোর্টাররা কিন্তু দেখেন, ফুটবলে একটা সময় কানাডার প্রতি মানুষ জানতোই না ফুটবল, কিন্তু এখন এই বিশ্বকাপে আসার পর কিন্তু দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে এখন 16-এ ওরা অলরেডি কনফার্ম করেছে। আরো খুব ভালো হতো যদি আসলে ঘরের মাঠে খেলা হতো, তারা তো গ্রুপ মানে সেকেন্ড হওয়ার কারণে আসলে ঘরের মাঠে না খেলে লস অ্যাঞ্জেলেস। দেখুন ফুটবলটা ভালো খেলছে, সত্যি কথা বললাম যে কানাডার টিমটা কিন্তু ভালো ফুটবল খেলছে, ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আছে এবং ওরা চাচ্ছে, ওরা প্রথমে অবজার্ভ করে, অপোনেন্টকে অবজার্ভ করে তারপরে ওরা হাই প্রেসিং ফুটবলটা খেলার চেষ্টা করে, 2টা উইং থেকে কাজে লাগানোর চেষ্টা করে। এবং ওদের বেশ কিছু খেলোয়াড় আছে যারা মানে এই দলটার কি রোল প্লে করে। তার মধ্যে স্টেফেনের কথা বলো, যিনি গোল করেছেন। সো অসাধারণ একটা টিম। বিপ্লব ভাই, আমরা কি একটু আলোচনা করি আমরা আজকের আসলে দিনের যে বড় ম্যাচ, আসলে যেটা নিয়ে সবাই খুব আগ্রহী, এবং আপনি তো ব্রাজিলের খুবই ভালো সাপোর্টার। ব্রাজিলের ম্যাচ আসলে জাপানের সঙ্গে, একজন তো ল্যাটিন ফুটবলের বা বিশ্ব ফুটবলের যাদেরকে পুরোধা বলতে হয় বা 5বারের চ্যাম্পিয়ন, এবং জাপান হচ্ছে এশিয়ার জায়ান্ট। দু দলের আসলে যে মানে আমরা যে পার্থক্য বিবেচনা পরে করি, ব্রাজিল তারা শুরুতে যেভাবে করেছিল মরক্কোর বিপক্ষে, পরে তারা আসলে ছন্দ খুঁজে পেয়েছে। আর জাপানও শুরু থেকে ভালো করেছে, প্রথম ম্যাচটা ড্র করলো, পরে তারাও আসলে যে হাই প্রেসিং ফুটবল কিংবা তাদের যে গোছানো ফুটবল তারা খেলছে। ম্যাচটা কেমন হতে পারে আসলে? দেখুন এই ম্যাচটা নিয়ে যদি বলি যে জাপান কিন্তু আমাদের এশিয়ার ব্রাজিল যদি বলি, নিঃসন্দেহে অসাধারণ একটা দল এবং এই দলটা অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে। এবং এই দলের ধরেন ডেপথ যদি বলি যে ওদের সাইড বেঞ্চ থেকে শুরু করে যারা শুরু করে স্টার্টিং 11-এ শুরু করে সবাই কিন্তু যে কোনো দলের মাথা ব্যথার কারণ হতে পারে। আমরা প্রথম ম্যাচটাই যদি দেখি নেদারল্যান্ডসের সাথে, ওরা গোল খেয়ে গোল দিচ্ছে, নেদারল্যান্ডের মতো টিমের সাথে 2-2 গোলে ড্র করেছে এবং অসাধারণ পারফরমেন্স করেছে এবং প্রথম ম্যাচে জানিয়ে দিয়েছে যে ওদের লক্ষ্য কী। সো এই জাপান কিন্তু আপনি ওদের যে লক্ষ্যগুলো, যে আস্তে আস্তে কিন্তু ওরা ওয়ার্ল্ড ফুটবলে একটা নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। এবং এই বিশ্বকাপের আগে যদি দেখি ব্রাজিলকে 3-2 গোলে হারিয়ে দিয়েছিল। সো আমার মনে হয়, এবং ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে ইংল্যান্ডকে 1 গোলে হারিয়েছে। সো এই জাপান যে কোনো অঘটন ঘটাতে প্রস্তুত। আর যদি বলি যে আন্ডারডগ, সেটা আমি মানবো না, কারণ জাপান অসাধারণ ফুটবল খেলে। হ্যাঁ, অবভিয়াসলি ব্রাজিল টিমের কথা বলবো যে এখন আঞ্চলত্তি আসার পর এই ব্রাজিল টোটালি চেঞ্জ হয়ে গেছে। এই ব্রাজিল কিন্তু ম্যাচ বাই ম্যাচ কিন্তু আপনার ভালো পারফরমেন্স করছে। এবং পাশাপাশি যদি দেখেন আপনার নেইমারের ইনক্লুশনের দলের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। সো এখানে ব্রাজিল দলটা আমি মনে করি যে এই ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবং
যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে। এখানে 50-50 চান্স আছে আমি মনে করি দু দলের জন্য, কারণ ব্রাজিল, আমরা যে এই ব্রাজিলকে জানি সেই ব্রাজিলের প্রোফাইলিং প্লেয়ার এখন হয়তো কম, হাতে গোনা অনেক কম, কিন্তু এই দলটাকে নিয়েই কিন্তু আপনার আঞ্চলতি অনেক স্বপ্ন দেখছেন এই দলটাকে অনেক দূর টেনে নেবেন বলে। না, এর মধ্যে ধরেন পাকেতা আছে, তারপর হচ্ছে কুনিয়া আছে, কুনিয়া তো দুর্দান্ত খেলছে। মানে তার এবার আমরা যদি বলি ব্রুনো, পাকেতা কিংবা এই কুনিয়া, তারা আসলে যে জায়গা বদল করে বারবার খেলছে, কোচের যে প্ল্যান তারা কিন্তু মানে তাদেরকে রিড করা খুব টাফ হয়ে যাচ্ছে প্রতিপক্ষের। এই যে একটা তাজ মানে আঞ্চলিকের জন্য তো একটা তুরুপে তাস বলা যায়, ট্রাম্প কার্ড তারা। দেখুন এর মধ্যে আরেকটা ইনক্লুশন আপনি যদি বলি, আপনার বিশেষ করে রায়ানের কথা বলবো, আপনার রাফিনার অ্যাবসেন্সে রায়ান যেটা খেলেছে লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি, অসাধারণ ফুটবল খেলেছে এবং ক্যাসিমেরোর উপর যে আস্থাটা ছিল না, আস্তে আস্তে কিন্তু সেটাও পূরণ হচ্ছে। পাকেতাও ভালো করছে, গুইমারেসও ভালো করছে। তো আমার কাছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হলো দুইটা উইং ব্যাগের কথা বলবো। এই দুইটা উইং ব্যাগ যদি ব্রাজিলের বেস্ট পসিবল ম্যাচ খেলে তাহলে জাপানের সাথে আমার মনে হয় ম্যাচটা বের করতে সহজ হবে, কারণ দুইটা উইং ব্যাক দিয়েই কিন্তু দুইটা উইং, বিশেষ করে জাপানিরা কন্টিনিউয়াস কিন্তু দুইটা উইং দিয়ে অ্যাটাকগুলো করার চেষ্টা করে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এই দুইটা উইং ব্যাক ব্রাজিলের সবসময় আমার চোখে মনে হয়েছে যে ব্রাজিলের উইং ব্যাক অনেকটাই দুর্বল, যেটা আমরা অতীতে দেখতাম কার্লোস, কাফুর মতো খেলোয়াড়, এবং অ্যাটাকিংয়ে যাওয়ার পর আবার ডিফেন্সিভ রোলটা প্লে করে। সো আমার মনে হয় যে জাপান দলটার স্ট্রেংথ হলো আপনার ট্রানজিশন মোমেন্টগুলো, যেমন ব্রাজিল মনে করেন অ্যাটাকে গেল তখন উইন করে রিগেইন করে যখন আপনার ট্রানজিশনে আসবে তখন খুবই ডেঞ্জারাস হবে যদি ঠিকমতো আপনার ডিফেন্সিভ রোল প্লে না করতে পারে ব্রাজিল। সবচেয়ে যে ভূমিকাটা পালন করছে ভিনিসিয়াস, মানে যে আসলে সে তো ফরওয়ার্ড লাইনে খেলছে কিন্তু পুরো মাঠে তার যে দাপট কিংবা আসলে লিঙ্ক আপ করা, এই জিনিসটা দুর্দান্ত করছে। এটা তো আসলে বাড়তি পাওয়া। দেখুন ভিনিসিয়াসে যে ফুটবলটা খেলছে, যেমন মেসি রোল প্লে করে আর্জেন্টিনা দলের, একদম টোটালি ফ্রিডম দেওয়া। সো কার্লো আনচেলত্তি এসে কিন্তু ওকে একদম টোটালি ফ্রিডম দিয়েছে, সে তার মতো করে খেলুক, মাঠের যে কোনো প্রান্তে সে খেলতে পারে, সেটাই পছন্দ করে, স্বাচ্ছন্দ্য করে। মানে আনচেলত্তি যেটা বলছিল আসলে যে মানে ভিনিসিয়াসকে মানে ক্লাবে তো তার খেলেছে, তাকে আসলে একটা ফ্রেমে রাখতে চায় না, এবং এবার বিশ্বকাপে আসার আগে বলেছিল যে তাকে স্বাধীনতা দেওয়া হবে, সেটাই হয়েছে, এবং সেটারই কিন্তু প্রতিফলন মাঠে দেখছি। সেম থিং আপনি মেসিকে দেখেন, মেসি কিন্তু টোটাল ম্যাচে আর্জেন্টিনার যত ক্রিয়েশন হয়, বল ক্রিয়েট থেকে শুরু করে স্কোরিং সব কিছুই মেসি করছে। সো ভিনিসিয়াসের কাছেও আমরা দেখতেছি প্রথম ম্যাচ থেকে কিন্তু কন্টিনিউয়াস সে গোলের মধ্যে আছে। সো এবং সে তার মতো করে ফ্রিডম পেয়েই কিন্তু খেলছে, এবং যখনই আপনি ভিনিসিয়াস পজিশনগুলো চেঞ্জ করে, কুনিয়া এসে সেই পজিশনে আসে। আন্ডারস্ট্যান্ডিং, এই ব্রাজিল টিমের আন্ডারস্ট্যান্ডিংটা চমৎকার উপরে আপনি যদি দেখেন, ভিনিসিয়াস, কোনিয়া এবং রায়ান, এখন এই কম্বিনেশনটা পাশাপাশি যদি আপনার নেক্সট আমরা যদি দেখতে পাই, এই ম্যাচে দেখতে পাবো, হয়তো নেইমারকে হয়তো বেশি টাইম দেওয়া হতে পারে এই ম্যাচে। সো নেইমার এসে কিন্তু লাস্ট ম্যাচটা যদি আপনার 14 মিনিট খেলেছে, হয়তো টোটাল 20 মিনিটের মতো খেলেছে এক্সট্রা টাইম শো, এই 20 মিনিটে কিন্তু সে মন জয় করে নিয়েছে। একটা সুযোগও মোটামুটি এসেছিল। সুযোগের চাইতে সবচেয়ে বড় জিনিস তার সেট পিসগুলো এবং বল টাচেস যদি দেখেন, এখনও নেইমারের মধ্যে সেই জিনিসগুলো এখনও আছে, এবং আমার বিশ্বাস ডে বাই ডে সে আরও বেটার করবে যদি ব্রাজিল আরও অনেক দূর যায়। এবং কোচ সংবাদ সম্মেলনে, জাপান ম্যাচের আগে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে মানে একটা প্রশ্ন করা হয়েছিল যে নেইমারকে আসলে পুরো 90 মিনিট খেলানো হবে কিনা। উনি যেটা বললেন যে আসলে পুরো ফিট না, তবে ম্যাচের হয়তো একটা গত ম্যাচে যেমন 15 মিনিটের মতো খেলানো হচ্ছে, এবার আরেকটু ডিউরেশনটা বাড়তে পারে, টাইম বেশি দিবে, টাইম বেশি, কারণ দেখুন এখন ইনজুরি থেকে উঠে এসেছে এবং প্রায় 981 দিন পর। সো এটা লং টাইম। একটা খেলোয়াড় যখন 981 দিন পর এসে প্রথম জাতীয় দলের হয়ে খেলে, তার মধ্যে একটা ধরেন সত্যি কথা সে টিমের সাথে একটা অ্যাডাপ্ট হওয়ার প্রয়োজন আছে, আর ইনজুরি থেকে উঠেছে। সো আমার মনে এটা শুধু সম্ভব হয়েছে নেইমার দেখে। আমার মনে হয় যে কার্লো আনচেলত্তি এমন কোচ, যে ধরনের কোচ, এটা যদি অন্য কোনো খেলোয়াড় হতে আমার মনে হয় না যে দলে অবশ্যই অন্তর্ভুক্ত করতো, কিন্তু নেইমার দেখে সম্ভব, নেইমারের সে কোয়ালিটি আছে দেখে সম্ভব হয়েছে। বিপ্লব ভাই, আমরা বিরতির পর একটা মানে আপনার সাথে আলোচনা করার প্রশ্ন রেখে যাচ্ছি যে এই ম্যাচে ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ কি বা জাপানের জন্য চ্যালেঞ্জ কি, সেটা নিয়ে আলোচনা করব। দর্শক, বিরতিতে যাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আলোচনা করছি নকআউটের বিশ্বকাপ নিয়ে। সাথে আছি আমি সাইফুল মজুমদার, এবং আমার সঙ্গে আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বিপ্লব ভাই, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম আসলে মানে চ্যালেঞ্জটা কি?
দুই দলের? চ্যালেঞ্জ যদি বলি ব্রাজিলের জন্য ইম্পর্টেন্ট হলো যখনই জাপান অ্যাটাকিং রোল প্লে করে, তখন বিশেষ করে ট্রানজিশনে ব্রাজিল অ্যাটাকে যাওয়ার পর যখন রিগেইন করে তারা অ্যাটাকগুলো করে জাপানিজরা, ওই সময় আপনার মিডফিল্ড এবং ডিফেন্সের যে একটা কম্প্যাক্টনেস, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এখানে জাপানিরা অনেক কুইক এবং অনেক ফাস্ট, সো আমার মনে হয় এটা থামাতে হবে সবার আগে। আর অবভিয়াসলি ব্রাজিলের কথা বলবো, অ্যাটাকিং সাইডটা তো আমরা জানি আপনার ভিনি কুনিয়া রায়ানের সমন্বয়ে অসাধারণ একটা অ্যাটাকিং সাইড। সো জাপান অলসো ধরেন আপনার বল লস করার পরে কিন্তু জাপানিরা কন্টিনিউয়াস ভেরি কুইক ওরা পজিশনে চলে আসে। সো আমার মনে হয় যে এই ম্যাচটা জিততে হলে অনেক হিসেব করেই খেলতে হবে দুটো দলের জন্য। বিশেষ করে ব্রাজিলের কথা বলবো, কারণ আমাদের দেশে হিউজ ব্রাজিল সাপোর্টার, আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি আমরা সেটাই বলছি বিপ্লব ভাই, যদি বলে আপনি যদি প্রেডিকশনটা বলেন। এই ম্যাচের প্রেডিকশন যদি বলি 2-1 হবে, ব্রাজিল 2-1-এ জিতবে ম্যাচ। আচ্ছা, আমরা আরও ম্যাচ আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। রাতে অনেকগুলো ম্যাচ আছে, জার্মানি প্যারাগুয়ের ম্যাচ আছে, হাই ভোল্টেজ বা রোমাঞ্চকর রুদ্ধশ্বাস একটা ম্যাচ অপেক্ষা করছে নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো। আমরা এই ম্যাচগুলো নিয়ে আলোচনা করি। আমরা নেদারল্যান্ডস নিয়ে আলোচনা করি। মরক্কো দুই দল দুর্দান্ত সাইড, দুই দলের প্রেসিং ফুটবল বলেন বা টোটাল ফুটবলের একটা হয়তো আজকে আমরা একটা মিলন দেখব। দেখুন, আমার কাছে মনে হয় যে বিশেষ করে মরক্কোর কথা হলো, ফার্স্ট ম্যাচটা যদি দেখেন আপনার অসাধারণ ফুটবল খেলেছে মরক্কো। পরের ম্যাচগুলো আমার কাছে মনে হয় যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ফর্মটা যেটা ব্রাজিলের সাথে দেখেছি সেটা আমরা দেখিনি। হয়তো ওরা 4 গোলে জিতেছে আপনার ইয়ের সাথে, হাইতির সাথে 4-2 গোলে পিছিয়ে পরেও কিন্তু 4টা গোল করেছে। কিন্তু এরপরে কিন্তু যেই মরক্কোকে আমরা ব্রাজিলের সাথে দেখেছি সেই মরক্কোকে আর পাইনি ওইরকম ফুটবল খেলতে। কিন্তু তারপরও মরক্কো অনেক শক্তিশালী দল, আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 7 দল। সো এই দলে বেশ কিছু খেলোয়াড় আছে, আপনার ব্রাহিম দিয়াস থেকে শুরু করে আপনার সাইভেরি কিন্তু গোলে আছে। তো আমার মনে হয় যে খুবই ভালো একটা গোল করেছে এবং আশফাক হাকিমির কথা বলবো, অ্যাজ এ টোটাল ও একদম সেম আপনার ভিনিসিয়া যেরকম খেলে সেম, ও কিন্তু ফ্রিডম পুরো টিমে। ও হয়তো বিশ্বের এখন রাইট ফুল ব্যাক হিসাবে বেস্ট রাইট ফুল ব্যাক। সো আমার মনে হয় যে এই দলটার অনেক ভালো একটা টিম, এবং বোয়াদ্দির মতো খেলোয়াড় আছে যে ডিফেন্সিভ রোলটা প্লে করে মিডফিল্ডে। সো আমার মনে হয় যে অবশ্যই আপনি খেলবে হলো আপনার নেদারল্যান্ডসের সাথে। নেদারল্যান্ডস দলটা দেখেন ডে বাই ডে কিন্তু বেটার করছে ম্যাচ বাই ম্যাচ, এবং লাস্ট ম্যাচটা দেখেন ওরা কিন্তু অসাধারণ ফুটবল খেলে জয়। ধরেন ফুটবলের নাম আসলে যখন আসলে যে কটা দলের নাম বলা হয়, নেদারল্যান্ডস তার মধ্যে অন্যতম, এবং তাদের যে ফুটবলাররা আছে তারা নিঃসন্দেহে দুর্দান্ত ছন্দে। দেখুন এই বিশ্বকাপে আমার কাছে মনে হয় যে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং একদম কমপ্লিট একটা টিম এই ডাচরা। সো আমার মনে হয় ডাচরা এই ম্যাচটাও অনেক কম্পিটিটিভ একটা ম্যাচ হবে। মরক্কো ছেড়ে কথা বলবে না। তারপরও দিন শেষে আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডস জিতবে ম্যাচটা। না, সেক্ষেত্রে যদি আমরা কিছু প্লেয়ারের আসলে মার্কিং করি, গ্যাকপো ভালো, মানে আপনি সুইডেনের ম্যাচে যে 5টা গোল হয়েছে তার জোড়া গোল করেছে, তারপর হচ্ছে ব্রোভি 2টা গোল করেছে, তারা তো ছন্দে আছে। এটা তো আসলে ফরওয়ার্ড লাইন যখন এভাবে গোল পায় তখন তো আসলে ব্যাক লাইন বা সব লাইনের জন্য তো আসলে আস্থা বাড়ে। দেখুন নেদারল্যান্ডস টিমে কিন্তু আপনি দেখুন এখানে গোল করার মতো অনেকেই আছে। সো আমার মনে হয় ওরা কিন্তু একজনের দিকে তাকিয়ে থাকে না যে ও গোল করলে ম্যাচটা জিতবে। তো আমার মনে হয় যে নেদারল্যান্ডস টিম গেম খেলে, টিম গেম প্লে করে ম্যাচে। আপনি যদি দেখেন ওদের মধ্যে যে কেউ গোল করার মতো সক্ষমতা আছে। সো এই দলটা যে কোনো দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে যাবে। কারণ আর এক্সপিরিয়েন্সের দিকেও যদি দেখেন, এই মরক্কোর হয়তো 3-4 জন লাস্ট ওয়ার্ল্ড কাপে খেলেছে, যে কয়েকজন খেলেছে ইয়াসিন বুনু সহ। সো আমার মনে হয় যে এর বাইরে কিন্তু এই টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড। বিশেষ করে আপনার ডাচরা লাস্ট ওয়ার্ল্ড কাপে অনেক খেলোয়াড় আছে, এবং ইউরোপের অনেক ভালো ভালো দলে খেলে, এবং তাদের মধ্যে যে একটা কম্বিনেশন প্রথম ম্যাচ থেকে আমরা দেখেছি। সো আমার মনে হয় যে এই টিমটা অনেক ভালো একটা টিম। এবং তাদের যেই কোচ রোনাল্ড কোমেন, তিনি হচ্ছেন 94 বিশ্বকাপে হচ্ছে মরক্কোকে যে হারিয়েছে 1-0 গোলে, সেই দলের অধিনায়ক। সুতরাং মাস্টার ট্যাকটিশিয়ান তো আসলে ডাগ আউটে আছে। এটা তো অনেক বড় একটা কি রোল প্লে করে, কারণ একজন কোচ কিন্তু অপোনেন্ট টিম সম্বন্ধে ভালো ধারণা আছে, এবং ওনার যে লেভেল। সো আমার মনে হয় যে দীর্ঘদিন ধরে এই দলটার সাথে আছেন। সো উনি জানেন যে এই টিমটাকে কিভাবে খেলাতে হবে, এবং অপোনেন্ট টিম যারা আছে মরক্কোর উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্টগুলো ভালো জানা আছে। আর আমার মনে হয় যে ডিফেন্স লাইনটা বলেন অসাধারণ একটা ডিফেন্স লাইন, এবং মিডফিল্ড, এই দলটা মানে আপনার মাথা ব্যথার, অবশ্যই আমি মনে করি যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু দিন শেষে ধরেন দুটা, মানে একটা ইউরোপের সেরা আর একটা আফ্রিকার সেরা, তাদের চ্যালেঞ্জটা কোথায় থাকবে?
চ্যালেঞ্জটা হলো আপনার অ্যাটাকিং সাইডগুলো যখন অ্যাটাকে আসে, যেমন বিশেষ করে এই নেদারল্যান্ডস টিমটা দেখুন আপনার টোটাল ফুটবল খেলার চেষ্টা করে। ওরা যে টোটাল ফুটবল আমরা বলি যে উইং দিয়ে অ্যাটাক এবং হাই প্রেসিং, একদম একদম ক্লিয়ারলি ওরা কিন্তু ওইভাবেই ফুটবলটা খেলতে পছন্দ করে এবং নিজেদের মধ্যে বল পজিশনে রেখে খেলা এবং লং বলে খেলা, বিশেষ করে সুইচগুলো করে। হ্যাঁ, সো এই জায়গায় ধরেন অবভিয়াসলি আপনার এই মরক্কো টিমটার কথাই বলবো। মরক্কো কিন্তু ব্রাজিলের সাথে যে ম্যাচটা আমরা দেখেছি, ওই ম্যাচটা কিন্তু সবাই মুগ্ধ হয়ে গেছে। কিন্তু ডে বাই ডে বললাম না, আপনার নিজে পারফরমেন্সটা ধারাবাহিকতা থাকা এবং লাস্ট দুটো ম্যাচে কিন্তু আমরা সেই মরক্কোর খেলা দেখিনি। হয়তো ম্যাচ জিতেছে ওরা, কিন্তু এই জন্যই বলি যে ডাচরা কিন্তু ডে বাই ডে কিন্তু ভালো ফুটবল খেলছে এবং তাদের টিমের মধ্যে যে টিম কম্বিনেশন অসাধারণ। সো আমার বিপ্লব ভাই, আমরা শেষ করছি, আসলে সময় শেষ ফুরিয়ে এসছে। যে আরেকটা ম্যাচ আছে জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। জার্মানি কিন্তু আসলে 12 বছর পর এই নকআউটে এসেছে, তাদের প্রতি তো প্রত্যাশা অনেক, 4 বারের চ্যাম্পিয়ন। তাদেরকে নিয়ে কেমন দেখছেন? ওদিকে ল্যাটিন দল আছে। দেখুন, লাস্ট ম্যাচটা হয়তো ওরা হেরে গেছে হয়তো ইকুয়েডরের সাথে, কিন্তু এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে জার্মান জিতবে। জার্মান যেই লাইন আপ আছে অবশ্যই তারা জিতার মতো ক্ষমতা রাখে। অবশ্যই প্যারাগুয়ের সাথে ম্যাচটা জিতবে জার্মান। আর সেক্ষেত্রে তাদের তো কিছু কি প্লেয়ারও আছে, কিন্তু তারা কিন্তু ভালো ফর্মে নেই। যদিও ডেনিস উনদাপ গোল করেছে, কিন্তু কাই হাভার্টস, ফ্লোরিয়ান ভির্টস, জামাল মুসিয়ালার তারাও কিন্তু ছন্দে নেই। দেখুন, আমার কাছে মনে হয় যে জার্মান দলটা ধরেন ফার্স্ট ম্যাচটা কমফোর্টেবল যাওয়ার পরের ম্যাচটাও কিন্তু আপনার অনেক আইভরি কোস্টের সাথে 2-1 গোলে জিতেছে, লাস্ট মুহূর্তে গোল করে, 2টো গোল করে। সো আমার মনে হয় যে এই দলে হয়তো ধরেন আপনার আমরা হয়তো দেখছি না যে মিরোস্লাভ ক্লোজার মতো একটা স্ট্রাইকার দেখছি না, নাম্বার 9, যেটা এই জায়গাটায় আমার কাছে দুর্বলতা মনে হয় যে জার্মানরা সব কিছুই করে। গোল গেটার হিসাবে ধরেন মিরোস্লাভ ক্লোজা যেই গোল করতো, সেই স্কোরার আমরা এখনও দেখছি না। সো আমার মনে হয় যে যারা আছেন বিপ্লব ভাই, আমরা আসলে শেষ করছি, সময় ফুরিয়ে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপ নিয়ে অনেক আলোচনা করেছি, নিশ্চয়ই আবারও আপনার সাথে আলোচনা হবে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কাল দেখা হবে একই সময় অন্য কোনো অতিথি নিয়ে, অবশ্যই বিশ্বকাপ ফুটবল নিয়ে।